স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে। আজকে আমরা ক্লাস 11 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গ্র্যাভিটেশন অর্থাৎ মহাকর্ষের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব এবং দেখে নেব এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেটা কিভাবে এই কোশ্চেনগুলোর মধ্যে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে বোর্ডে তোমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, লেখা আছে 5 mm অর্থাৎ মিলিমিটার ব্যাসার্ধের একটি সোনার গোলক এবং 11.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা সীসার গোলকের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 15 সেন্টিমিটার। আর কি দেয়া আছে, তাদের মধ্যে মহাকর্ষ বলের মান 2.16 × 10⁻⁻4 ডাইন। সেক্ষেত্রে বার করতে বলেছে মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ জি এর মান। আর কি দেয়া আছে, সোনা ও সীসার ঘনত্ব যথাক্রমে 19.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং 11.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো দেখো এখানে কি দেয়া আছে, দুটো বস্তু এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এবার দুটো বস্তু আর তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব এবং মহাকর্ষ বল এই সংক্রান্ত একটাই সূত্র আমরা সবার প্রথমে চ্যাপ্টারে দেখতে পাই, সেটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র। এবং সেই নিউটনের মহাকর্ষ সূত্র কি লিখতে পারি, F = G × m1 m2 m1 × m2 r স্কয়ার। তাই তো, যেখানে m1 m2 হচ্ছে বস্তুর ভর। তো আমাদের দেখো এখানে ভর ডাইরেক্ট দেয়া নেই, কিন্তু দেয়া আছে ঘনত্ব। আর আমাদের বাকি সবকিছুর মানই কিন্তু এখানে দেয়া আছে এবং জি কে আমাকে এখানে বার করতে হবে। তো আমরা জি সমান কি লিখতে পারি, জি সমান দেখো এখানে r স্কয়ার ভাগ আকারে আছে, এদিকে চলে আসলে কি হবে, গুণ, দ্যাট ইজ f × r স্কয়ার। আর কি লিখতে পারি, আচ্ছা জিটাকে আমি এদিকে লিখছি বলে তোমার সমস্যা হলে এদিকে লিখছি না, এমনি দেখো f × r স্কয়ার। আর এদিকে কি আছে, m1 × গুণ আছে জি এর সাথে, এই সাইডে যদি চলে আসে তাহলে কি হবে, ডিভিশন অর্থাৎ ভাগ হয়ে যাবে। তাহলে m1 × m2 আর এদিকে পড়ে থাকলো কে, জি শুধুমাত্র। তাহলে আমাকে এই জি বার করতে হবে। এবার দেখো এখানে আমার m1 m2 মান কিন্তু দেওয়া নেই, আমাদের দেওয়া আছে ঘনত্ব। এবার সেই m1 m2 কে আমরা এই ঘনত্বের সাহায্যে বার করব। তা আমরা একটা ফর্মুলা জানি, ভর সমান আয়তন ইনটু ঘনত্ব। ঠিক আছে, এইবার এখানে কি আছে, গোলক। এবার গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। ঠিক আছে, সাথে ঘনত্বকে আমি ধরে নিলাম রো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এইভাবে আমরা ভরকে ফাইন্ড করব। তো চলো প্রথম যদি সোনার ভর যদি আমি m1 কনসিডার করি, অর্থাৎ লেখো সোনার গোলকের ভর, সোনার গোলকের ভর কি আছে, m1 কনসিডার করে নিলাম। সেক্ষেত্রে m1 সমান কি হবে, 4/3 পাই r, এখানে প্রথম জনের ব্যাসার্ধ তাই r1 ধরে নিলাম, r1 কিউব ইনটু ρ1 প্রথম জনের ঘনত্ব। এবার দেখো এখানে ব্যাসার্ধ কত দেয়া আছে, 5 মিলিমিটার, কিন্তু দেখো বাকি জায়গায় 11.5 সেন্টিমিটার, দূরত্ব 15 সেন্টিমিটার। কিন্তু আমাদের তাহলে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এককগুলো অর্থাৎ ইউনিটগুলো যেন সবসময় সমান থাকে, মানে একই জিনিস থাকে। তো আমাকে দেখো, এবং এখানেও দেখো গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে অর্থাৎ সেন্টিমিটার আছে। তো সেই ক্ষেত্রে মিলিমিটারকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, সেন্টিমিটারে। এবার তোমরা সবাই জানো যে মিলিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 মিলিমিটার এটাকে সেন্টিমিটার যদি করতে হয় তাহলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করা মানে কি 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের মেইন টার্গেট মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করা, তো এইগুলোকে তোমরা এক লাইনে লিখে দিতে পারো। ঠিক আছে, তো নেক্সট লাইন কি হবে, 4/3 পাই এর ভ্যালু কত, 22/7, আর r এর ভ্যালু কত আসলো 0.5 তার হোল কিউব ইনটু রো এর ρ1 এর ভ্যালু কত 19.3। আচ্ছা তোমরা এইটুকু নোট ডাউন করো। আচ্ছা আমি তোমাদেরকে নোট ডাউন করে নিতে বললাম এবং আমি তারপরে পুরো ক্যালকুলেশনটা বোর্ডে করিয়ে দিয়েছি, কারণ এটা একটু লেন্দি ক্যালকুলেশন। তো তোমাদের এমনি খাতাতে করতেই হবে, কারণ ক্যালকুলেটর ইউজ হয়তো করতে দেবে না তোমাদেরকে। তো আমি পুরোটা করে দিয়েছি, একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এতদূর কিন্তু দেখেছিলাম ভ্যালু পুট করা। নেক্সট লাইন কি করলাম, 0.5 এর কিউব করলে আসে 0.125। ঠিক আছে, এবার তারপরে এই ডেসিমালটা অর্থাৎ দশমিকটা তুলে দিলাম। দশমিক তুলে দেওয়ার জন্য তার জন্য দশমিকের পরে কটা সংখ্যা আছে, 3টে, তাই একের পরে 3টে শূন্য চলে আসলো। ঠিক আছে,
নেক্সট লাইন দেখো 125কে যদি 1000 দিয়ে কাটা হয়, মানে 125 দিয়ে যদি কাটা হয় সেক্ষেত্রে 25 দিয়ে 5 25 হয় 125, আর 25 দিয়ে কাটলে 40 ও 1000। এবার আবার 5 দিয়ে কাটো, 5 8 40, ঠিক আছে। এবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে, আচ্ছা যদি দেখতে না পেয়ে থাকো এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 এবং 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22। তাহলে উপরে কত পড়ে থাকলো 11 গুণ 193, আর নিচে পড়ে থাকলো কত 3 গুণ 7 অর্থাৎ 3 7 21, আর সাথে 10 অর্থাৎ 110। এবার উপরেরটুকু মাল্টিপ্লাই করলে আসে 2123 বাই 110, এটাকে ভাগ করলে 10.1। আচ্ছা 10.1 এর পরেও আরো কিছু সংখ্যা ছিল কিন্তু আমি দশমিকের পরে 1 ঘর অবধি নিয়েছি, ঠিক আছে। তো আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারবে এখানে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা জানিও। নেক্সট একইভাবে আমরা সীসার গোলকের ভর বের করবো, অর্থাৎ m2 কি হবে 4/3 পাই r2 কিউব, কারণ ওর ব্যাসার্ধ আরেকটা r2 ধরেছি এবং ঘনত্ব কত ρ2। এবার দেখো এক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ মিলিমিটারে ছিল তাই সেন্টিমিটারে কনভার্ট করতে হয়েছে, এখানে তো সেন্টিমিটারে ছিলই তাই এটা কিন্তু আর কনভার্ট করতে হবে না। তাহলে এটা কত হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 11.5, এই যে ব্যাসার্ধ তার হোল কিউব ইন্টু ঘনত্ব কত দেওয়া আছে 11.3। এইবার দেখো পরের লাইনে 4/3 ইন্টু 22/7 গুণ 11 এই যে পয়েন্ট ছিল দশমিক, সেই দশমিকটা তুলে দেওয়ার জন্য এটা তলায় 10 চলে আসলো, পুরোটার কিউব ইন্টু ওই কত আছে 113/10। নেক্সট লাইনে এখানে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10 আর 5 দিয়ে এটা কাটলে 5 23 ও 115, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট লাইনে তাই করেছি 4/3 ইন্টু 22/7 আর 23/2 তার হোল কিউব ইন্টু 113/10। এবার এই যে কিউব যখন করছি কিউবটা এবার ভাঙিয়ে দিচ্ছি, অর্থাৎ 23 এর কিউব করলে আসে হচ্ছে তোমার 12,167, আর 2 এর কিউব করলে 8 আসে, সবাই জানো তোমরা। এবার যদি আমরা 4 দিয়ে এখানে কাটি, 4 দুগুণে 8, তাই তো, আর 2 দিয়ে যদি কাটি 11 দুগুণে 22, তাহলে উপরে কত আসলো 11 গুণ 12,167 গুণ 113, আর নিচে কত আসলো 3 গুণ 7 অর্থাৎ 3 7 21, 21 গুণ তোমাদের ওখানে 10 অর্থাৎ 210। ওকে, তো তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার নেক্সট লাইনে এইটা পুরোটাই মাল্টিপ্লাই করলে এই সংখ্যাটা আসছে এবং শেষ অবধি আসছে এই ভ্যালুটা দেখো ডিভিশন করার পর অর্থাৎ 210 দিয়ে ভাগ করার পরে কত 72,117.05। এবার সেই ক্ষেত্রে দশমিকে স্থানান্তর করে আমরা সেটাকে লিখছি 7.2 ইন্টু 10⁴ এত গ্রাম, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা তোমরা কিন্তু নিজে হাতে করতে হবে, আমি ক্যালকুলেশনটা লং হবে বলে নিজে হাতে এখানে করে দিয়েছি আগে থেকে। আচ্ছা এইবার আমাদের যেটা মেইন ফাইন্ড করতে বলেছে অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। তো জি সমান সমান কত চলে আসলো, এফ এর ভ্যালু কত দেওয়া আছে 2.16 ইন্টু 10⁻⁴, আর তার সাথে আর এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে আর কি হচ্ছে, আর হচ্ছে ওই বস্তুর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ 15 তার স্কয়ার। আর নিচে ডিভিশনে কত চলে আসবে, ডিভিশনে চলে আসবে হচ্ছে তোমার প্রথমটা বেরিয়েছিল 10.1 আর তারপরেরটা বেরিয়েছিল হচ্ছে 7.2 ইন্টু 10⁴। ওই যে কোনায় তার ক্যালকুলেশন তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইবার এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখো 2.16 এই ডেসিমালটা দশমিক যদি তুলে দিই নিচে কত গুণ হবে, সেক্ষেত্রে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা অর্থাৎ 100 গুণ হবে। একইভাবে এর দশমিকের পরে একটা সংখ্যা তো উপরে 10 গুণ হবে, এটারও দশমিকের পরে একটা সংখ্যা গুণে 10 গুণ হবে। তো উপরেও 10 10 কে 100, নিচেও 100, তো এটা ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এইবার এখানে তাহলে দশমিক থাকলো না 216, একইভাবে 15 স্কয়ার করলে আসে হচ্ছে 225, আর এখানে 10⁻⁴। এই এখানে কত আছে, নিচে 10⁻⁴ আছে, উপরে চলে গেলে কত হবে 10⁻⁴। এটা সূচকের চ্যাপ্টারের অঙ্ক, তাই তো। আচ্ছা 216, এখানে অনেকটা গ্যাপ দেখে মনে হচ্ছে 216, আর নিচে কত থাকলো 101 গুণ 72, ঠিক আছে। এইবার আমরা এখানে এটাকে ক্যান্সেল করব, 72 কে দিয়ে যদি 3 দিয়ে কাটি তাহলে 3 72 216, ঠিক আছে। এবার তাহলে পরের নেক্সট লাইন কত হবে, 3 দিয়ে 225 কে যদি গুণ করা হয় তাহলে হবে হচ্ছে 675, ঠিক আছে। আর তার সাথে 10⁻⁴ সূচকের ক্ষেত্রে জানতে হবে 10⁻⁸ হলো, আর নিচে কত পড়ে থাকলো 101। এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তোমার 10⁻⁸টাকে সাইডে রাখো,
শুধু এইটুকুকেই ভাগ করো। 675কে যদি আমরা 101 দিয়ে ভাগ করি, ডিভাইড করি, সেক্ষেত্রে ফার্স্টে 6 দিয়ে গেলে 69 আসলো, দেন 0.0 দিলে আবার 6 দিয়ে দাও, সেক্ষেত্রে 606 আবার দশমিকের জন্য একটা শূন্য 8 দিয়ে দাও, 808। ঠিক আছে, একইভাবে চলতেই থাকবে। তারপরে 3 দিয়ে, তো আমরা দশমিকের পরে 1 2 ঘর সাধারণত নেওয়া হয়, যদি উল্লেখ না করে দেওয়া হয় তাহলে 2 ঘর অবধি নেবে। তো নেক্সট লাইনে কত উত্তর হবে? 6.68, আর সাথে কত ছিল? 10⁻⁻8। এইটা হলো কিন্তু আমাদের উত্তর। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। তো মহাকর্ষীয় ধ্রুবকের এই কিন্তু আমাদের মান বার করতে হবে, এবং এটাই হচ্ছে তার অ্যান্সার। তোমরা এটা নোট ডাউন করে নাও। আচ্ছা, তাহলে উত্তর লেখার সময় তোমরা কি ইউনিট লিখবে? এটা সাথে লিখবে, ইউনিট হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু আমরা সিজিএস পদ্ধতিতে বের করেছি। ওকে, সিজিএস ইউনিটে, সরি। তো এই গেল ফার্স্ট কোয়েশ্চেন। তো চলো নেক্সট কোয়েশ্চেন করা যাক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? পৃথিবীর গড় ঘনত্ব যদি 5500 কেজি পার মিটার কিউব হয় এবং মহাকর্ষীয় ধ্রুবক যদি 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি টু দি পাওয়ার কেজি স্কয়ার, আর কি আছে? পৃথিবীর ব্যাসার্ধ যদি 6400 কিলোমিটার। চলো, তো নেক্সট কোশ্চেন হলো বোর্ডে লেখা আছে, দেখো কি বলছে। পৃথিবীর গড় ঘনত্ব কত দেয়া আছে? 5500 কেজি পার মিটার কিউব আছে, আর কি আছে? মহাকর্ষীয় ধ্রুবকের মান দেয়া আছে, এবং বলে দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার ধরতে, এবং সেক্ষেত্রে বলেছে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত। এবার আমরা কিন্তু গড় ঘনত্বের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্কিত একটা সূত্র কিন্তু জানি। পৃথিবীর গড় ঘনত্ব যদি রো ধরা হয়, rho is equal to 3g by 4 pi rg। ঠিক আছে, এখানে g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, rho হচ্ছে গড় ঘনত্ব, আর ক্যাপিটাল G হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, এবং r হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তো চলো এখান থেকে আমাকে g ফাইন্ড করতে হবে। তাহলে পরের লাইনে কি হবে? এই রো এর সাথে এগুলো সবাই গুণ হয়ে যাবে, তাহলে rho into 4 pi rg, আর 3 এখানে গুণ ছিল জি এর সাথে, এটা ভাগ হয়ে গেল yg ইকুয়ালস টু স্মল g, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। আমাদের এটাই বের করতে হবে। তো চলো এক এক করে ভ্যালু পুট করি। রো এর ভ্যালু কত দেয়া আছে? রো হচ্ছে গড় ঘনত্ব, অর্থাৎ 5500। আচ্ছা, পাই এর ভ্যালু কত? 22/7। তো আমি একেবারে উপরে 22 লিখে দিলাম, আর নিচে 7 থাকলো, হলো। আর তাহলে 3 ছিল, গুণ হয়ে গেল। এবার আর কি? আর হচ্ছে ব্যাসার্ধ। দেখো আমরা কিন্তু এসআই এককে দেখছি, অর্থাৎ মিটারে দেখছি, কিন্তু এখানে দেয়া আছে কিলোমিটার। এবার কিলোমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 6400 × 1000 এত মিটার। তো এখানে সেটাই করো, 6400 × 1000 হলো। আর তার সাথে কত? মহাকর্ষীয় ধ্রুবকের ভ্যালু দেওয়া আছে 6.7 × 10⁻11। ওকে, এত সমান স্মল জি। এবার আমাদের এই ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে। তো এটা একটু ইজি করে দেওয়ার আমি চেষ্টা করছি, বাকিটা তোমরা বাড়িতেও নিজেরা করে নিতে পারো, কারণ এটা পুরো নিজেদের উপরেই আছে। তোমরা যতটা ভালো প্র্যাকটিস করবে তোমাদের ক্যালকুলেশন তত ভালো হবে। তো দেখো এখানে আমার যে জিরোগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এক একটা জিরো অর্থাৎ 10 হিসেবে মাল্টিপ্লাই আছে, তো আমি এটাকে জিরোগুলোকে শুধু একটা পাওয়ারে কনভার্ট করবো। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, 6.7 এই ডেসিমালটাকে আমি যদি তুলে দিই, নিচে কত আসবে? 10 আসবে। তো একটা জিরোর সাথে একটা জিরো কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, এইবার চলো শুরু করি। তাহলে এখানে কটা জিরো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 6টা জিরো মানে 10⁻6 অলরেডি পড়ে থাকলো কত? ইনটু 55। তো 55 কে কি লেখা যায়? আচ্ছা, তোমরা মাল্টিপ্লিকেশনের সুবিধাতে যে ধরনের করতে পারো, আমি আমার সুবিধার জন্য আমি এখানে 55 কে 5 × 11 লিখলাম, 4 থাকলো। 22 কে লিখতে পারি 2 × 11,
আর 64 দ্যাট ইজ 64ই লিখে রাখতে পারো, অথবা তোমরা 8 কিউব লিখতে পারো, এই সরি 8 এর স্কয়ার লিখতে পারো, অথবা 4 এর কিউব যা ইচ্ছা লিখতে পারো। ওকে, ইনটু 67, আমি কত বললাম এখানে 64ই লিখে রাখবো, আর এটা লাস্টে কত 67 ইনটু 10 টু দি পাওয়ার -11 বাই 3 ইনটু 7 দ্যাট ইজ 21, আর এদিকে জি থাকবে। ওকে, এইবার এখানে যদি আমরা গুণ করি, দেখো আমরা সবার আগে এই দুটো বড় সংখ্যা গুণ করার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে। এখানে কত আছে 67 ইনটু 64 গুণ করো, 4 7 28 এর 8 হতে 2 4 6 24 আর 2 26, একই হবে 6 দিয়ে গুণ করলে 6 7 42 এর 2 হাতে 4 6 6 36 আর 4 এ 40, তো 8 নামলো 6 2 8 2 4, তাহলে কত আসলো 4288। ওকে, এবার এই 4200 এই দুটোকে আমি শুধু গুণ করেছি, এছাড়া আর কি সংখ্যা পড়ে আছে, আর পড়ে আছে 5 4 2 আর 2 11, তাহলে এখানে গুণ করো 4 5 20 20 দুগুণে 40, ঠিক আছে, আর সাথে 121 আছে 11 11, তো এর সাথে আগে 40 গুণ করি, এই দুটো গুণ করলাম 5 গুণ 4 20 20 দুগুণে 40, তাহলে এর সাথে 40 মাল্টিপ্লাই করো, শূন্য দিয়ে থাকলো 4 দিয়ে আগে করে দেখো, 4টা 32 এর 2 হাতে 3 4টা 32 আর 3 25 এর 5 হাতে 3 4 দুগুণে 8 3 11 1 হাতে 1 4 4 16 1 17, আর সাথে একটা 0 ছিল। এইটা কিন্তু বেরোলো এদের মাল্টিপ্লিকেশন। আর কত পড়ে থাকে, আর পড়ে থাকে 11 11 অর্থাৎ 121, ঠিক আছে। তো এদের সাথে একবার 11 গুণ করলে, 11 গুণ করা একদম ইজি প্রসেসে করে দিচ্ছি। 2 5 2 7 5 6 6 7 6 7 8 8 1, এটা একবার 11 গুণ করলাম, আরেকবার 11 গুণ করো, 11 গুণ করলে 0 2 আচ্ছা 9 6 7 1 আচ্ছা 9 5 1 18 16 17 1 18 19 2। ওকে, তাহলে এই কিন্তু আমাদের গুণ আসলো। আচ্ছা, ওকে, আর একে কত দিয়ে ডিভাইড করব, একে ডিভাইড করব আমরা 21 দিয়ে, ঠিক আছে। তো আশা করি তোমরা এতটুকু ক্যালকুলেশন বুঝতে পেরেছো। তো চলো এর নেক্সট স্টেপে যাওয়া যাক। তোমাদেরকে কিন্তু ক্যালকুলেশন এরকম ভাবে করতে হবে, এবং সেটা অনেকটা লেন্থি প্রসেসও হবে, তো ভয় পাওয়ার কিছু নেই। ক্যালকুলেশন তোমাদের আশা করি ক্যালকুলেটর ইউজ করতে দেবে না ফলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যালকুলেশন নিজে হাতেই করতে হবে, তো যতটা পারো বাড়িতে কিন্তু এটা নিয়ে খুব প্র্যাকটিস করতে হবে। এবার এইটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, 21 দিয়ে ডিভাইড করতে হবে। তো চলো 21 দিয়ে ডিভাইড করে দেখা যাক। আচ্ছা, তার আগে একটু পাওয়ারের কনসেপ্টটা দেখে নিই। তাহলে উপরে কত আসলো 20753920, আর সাথে কত 10 টু দি পাওয়ার 6 আছে আর 11 আছে, তো মাইনাসে পাওয়ার 6 প্লাস 11, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার -5। পাওয়ারের কনসেপ্ট অর্থাৎ সূচকের কনসেপ্ট তো জানো, 6 বেস যদি সেম হয় তাহলে কি হয়, উপরে পাওয়ার অ্যাড হয়ে যায়, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 6 11 অ্যাড হয়ে মানে যোগ হলো, যোগ হয়ে তো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার -5, ঠিক আছে, বাই 21 ইকুয়ালস টু জি। এইবার চলো এই সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করা যাক। ওকে, তো আমি একটু ক্লিয়ার করে দিই। তো সংখ্যাটা কত ছিল 20753920, এটাকে 11 দিয়ে ডিভাইড যদি করা হয়, 11 না সরি 21 দিয়ে, ঠিক আছে। তো সবার আগে 9 দিয়ে যাবে, 9 কে 9 9 দুগুণে 18, বিয়োগ করো কত হবে 8, 18 কে 9 আর 10 হলে 1 18, ঠিক আছে। এবার কত হবে 5 8 দিয়ে দেখো, 8 কে 8 8 দুগুণে 16, কারণ 9 দিয়ে দেখলে 199 বেশি, সরি 189 বেশি হয়ে যাচ্ছে, মাইনাস করো, আর কত আসছে একই হবে 7 8 6 কে 7 7 8 11, একই হবে কত নাম্বার, নেক্সট নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। তো তোমরা এটাকে কত দিতে পারো, তোমরা এটাকে আবার 8 দিয়ে ডিভাইড করতে পারো, তাহলে 168 আসলো। ওকে, তো নেক্সট হলো 5। ওকে, এবার তারপরে কত, তারপরে নাম্বার হচ্ছে 9, তো 9 নামলো, তো 21 দিয়ে কত করলে 21 দুগুণে 42,
বিয়োগ করো 7, 6 5, ওকে 17 আনলো। নেক্সট নাম্বার কত আসছে 2, তো আবার তোমরা 8 দিয়ে দিতে পারো, 8 দিয়ে দিলে কত হবে, 8 দিয়ে দিলে হবে হচ্ছে 168, তো 168 মানে 4, নেক্সট কত হলো 0, তো 21 কে 21 সামথিং প্রায় এর কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। তো তোমরা এই ক্যালকুলেশনটা যতটা বড় ভাগ করে নাও, আমরা এতদূর করার দরকারই পড়ে না, জাস্ট করে দিলাম। তো কত আসলো 988,281, এবার 10 টু দি পাওয়ার -5 আছে, নিচে আসলে কত হবে 10 টু দি পাওয়ার 5, তাই তো। 10 টু দি পাওয়ার 5 মানে তোমরা আশা করি সবাই জানো যে একের পিঠে 5টা শূন্য। এ আবার আলাদা করে পাওয়ারের বিষয় তো নেই বোঝার, যে তোমাদের সূচক জানা নেই, তাই তো। এবার দেখো কটা শূন্য দিলে 8 দিলে 5টা ইকুয়ালস টু জি। এবার যদি তলায় 5টা শূন্য থাকে তাহলে শেষ কটা সংখ্যার আগে দশমিক বসবে, 5টা সংখ্যা দেয়, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে ভ্যালু কত আসবে 9.88, দশমিকের পরে দুটো ঘরই নিলাম। আচ্ছা সবকটার ভ্যালু বসিয়ে 281 সমান জি, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা ডেসিমালে দু ঘর অবধি, অতএব জি ইকুয়ালস টু 9.88, এতটুকু তোমরা কিন্তু ভ্যালুটাকে নিতে পারো। আর ইউনিট কত হবে, এটা হবে ইউনিট হচ্ছে এসআই একক মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। তো আশা করি তোমরা এই পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো। তো তোমরা এটা নোট ডাউন করে নাও, আর যদি কোনো সমস্যা থেকে থাকে ক্যালকুলেশন সংক্রান্ত বুঝতে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর এই ক্যালকুলেশনগুলো নিয়ে কিন্তু একদমই ঘাবড়াবে না, এগুলো দেখে খুবই লেন্দি মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। তো দেখো কি বলছে, বলছে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 অংশ, আর কি দেওয়া আছে, এর ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 অংশ। সেক্ষেত্রে বলেছে চন্দ্রপৃষ্ঠে ও পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের তুলনা করো। এবার অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত আমরা কি সূত্র পড়েছি, আমরা কিন্তু অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত সূত্র পড়েছি G ক্যাপিটাল G ইনটু m/r², যেখানে স্মল g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ক্যাপিটাল G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। G কি মহাকর্ষীয় ধ্রুবক, আর কি জানি rটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, আচ্ছা। আর কি কি, m হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর, আর আমাদের জি তো অভিকর্ষ ত্বরণ বলেই দিলাম, ঠিক আছে। তো এইবার তাহলে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা G m, এই স্মল g ক্যাপিটাল G ইনটু m/r², ওকে। আর এই ক্ষেত্রে এটা তো আমার পৃথিবীর ক্ষেত্রে বেরোলো অভিকর্ষ ত্বরণ। এবার চাঁদের জন্য আমি যদি ধরি চাঁদের ভর, এটাকে যদি স্মল m ধরে নিলাম, আর ব্যাসার্ধ এটাকে কি ধরবো, এটাকে যদি স্মল r ধরে নিই, সেক্ষেত্রেও চাঁদের অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণটাকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ কত ধরবো, অভিকর্ষ ত্বরণটাকে আমরা যদি কি ধরি স্মল g1, এটা g, এটা g1 নাম ধরে দিলাম। সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা কি হবে, G G ইনটু m, এখানে স্মল m বাই r, স্মল r দ্য স্কয়ার, ওকে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এইটুকু গেল কিন্তু আমার অভিকর্ষ ত্বরণের ফর্মুলা। এইবার দেখো এখানে যে শর্তগুলো দেওয়া আছে অর্থাৎ কন্ডিশনগুলো, সেগুলো এক করে অ্যাপ্লাই করব। প্রথমে বলেছে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/80 অংশ। চাঁদের ভর কত, m, এটা কার ভর, পৃথিবীর যে ভর দ্যাট ইজ ক্যাপিটাল M, এই পৃথিবীর ভরের কত অংশ 1/80, তাহলে গুণ 1/80, ওকে, গুণ 1/80। তো আচ্ছা এটা একটু বেঁকে গেছে, তোমরা সোজাভাবে লিখে দিচ্ছি, গুণ 1/80 হলো। তাহলে এখান থেকে কি বের করতে পারি, এখান থেকে বের করতে পারি এই স্মল, এই ক্যাপিটাল M টাকে নিচে নিয়ে আসলে লেখা যায় স্মল m বাই ক্যাপিটাল M সমান সমান 1/80। হ্যাঁ, তো আচ্ছা এটা তোমাদের এত ক্লিয়ার হচ্ছে না, 1/80 হলো। এবার একইভাবে আর কি বলেছে, পৃথিবীর ব্যাস, এই একইভাবে চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4 অংশ। চাঁদের ব্যাস কত ধরেছি, ব্যাস এখানে, আচ্ছা ব্যাস, এখান থেকে একটা কিন্তু কথা আসছে, ব্যাস আমরা কিন্তু ব্যাসার্ধ ধরেছি আর, তাহলে ব্যাসটা কত হবে
2r, তাই তো? তাহলে এর কিন্তু ব্যাস দেয়া আছে ওর ব্যাসের দ্বিগুণ, তাই তো? তো এর ব্যাস ধরে নিলাম 2r, চাঁদের ব্যাস সেটা কত হয়েছে, কারণ ব্যাসার্ধ যদি r হয় ব্যাস কত হবে 2r, তো সেই ক্ষেত্রে 2r সমান সমান কত হবে, পৃথিবীর যে ব্যাস অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হবে ক্যাপিটাল 2r, এর কত 1/4 অংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো সেই ক্ষেত্রে কি হবে 2r বাই এই 2rটা এদিকে নিচতে পারি, তাহলে নিচে আসলো 2r সমান সমান 1/4, এবার 2 2 কেটে গেল, ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো স্মল r বাই ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু 1/4। এতটুকু আমাদের মান কিন্তু পেয়ে গেলাম। এইবার আমরা এই সমীকরণটাকে যদি 1 নাম্বার দিই এবং এটাকে যদি আমরা 2 নাম্বার দিয়ে দিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা, আচ্ছা আমি এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিই যাতে তোমাদের ক্যালকুলেশন বুঝতে সুবিধা হয়। আচ্ছা থাক, লাগবে না, এখান থেকে থাক। এবার যদি আমরা কি করব, যে 2/1 করি, কি বললাম 2/1 করি, তাহলে কি হবে g1 ভাগ এখানে কত হবে g, আর এদিকে রাইট সাইডে কি হবে ক্যাপিটাল G ইনটু স্মল m বাই r স্কয়ার ভাগ ক্যাপিটাল G ইনটু ক্যাপিটাল M বাই ক্যাপিটাল R স্কয়ার। এতটুকু বুঝতে আশা করি অসুবিধা হয়নি। নেক্সট লাইন কি হবে ক্যাপিটাল G ইনটু স্মল m বাই r স্কয়ার ইনটু, এটা উল্টে যাবে, যে উপরে কি হবে ক্যাপিটাল R স্কয়ার আর নিচে হবে ক্যাপিটাল G ইনটু ক্যাপিটাল M। এবার দেখো g g ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কি কি m ইনটু r স্কয়ার, এটাকে একবারে সাজিয়ে লিখছি, তাহলে r স্কয়ারের নিচে r স্কয়ার কে লিখলাম আর একইভাবে m এর নিচে m কে লিখলাম, স্মল m এর নিচে ক্যাপিটাল M, তাই তো? এবার দেখো এই স্কয়ারটাকে আমরা তো একবারে লিখতে পারি, প্রত্যেকটা স্কয়ার মানে ইন্ডিভিজুয়াল স্কয়ার লেখা, তাহলে r বাই স্মল r বাই ক্যাপিটাল, এই ক্যাপিটাল R বাই স্মল r তার হোল স্কয়ার ইনটু স্মল m বাই ক্যাপিটাল M। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এইবার এই জায়গাটা আমি কোশ্চেনটা, এই যে ভ্যালুটা আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, কি বেরিয়েছে ক্যাপিটাল M, এই স্মল m বাই ক্যাপিটাল M বেরিয়েছে 1/80 আর স্মল r বাই ক্যাপিটাল R এটা বেরিয়েছে হচ্ছে 1/4। ঠিক আছে, তো এইটুকু আমি ক্লিয়ার করে দিলাম। এইবার দেখো এই ভ্যালুটা নেক্সট লাইন আমি এখানে লিখছি, এর নেক্সট লাইন এখানে, তাহলে কত হবে এখানে বেরোয়, এখানে দেয়া আছে স্মল r বাই ক্যাপিটাল R, কিন্তু এখানে আছে ক্যাপিটাল R বাই স্মল r, কিছুই না, জাস্ট এটাকে উল্টে দাও, উল্টে দিলে কি হবে ক্যাপিটাল R বাই স্মল r যদি হয় তাহলে রাইট হ্যান্ড সাইডে উল্টে যাবে, তাহলে কত হবে 1/4 হয়ে যাবে 4/1, তাহলে এখানে কত আসছে আলটিমেট, যদি নেক্সট লাইন কত হবে, নেক্সট লাইন হবে g1 বাই g সমান সমান এর ভ্যালু হবে 4/1 তার হোল স্কয়ার, স্কয়ার ছিল, আর কি স্মল m বাই ক্যাপিটাল M, স্মল m বাই ক্যাপিটাল M কত আসছে 1/80। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। 4 এর স্কয়ার করলে আসে কত 16/1 1/80। আচ্ছা 16/1 হলো, এবার 16 দিয়ে কাটলে কত 5 16 80, তাহলে কত আসলো 1/5। এতটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা কি বলতে পারি নেক্সট লাইন, আচ্ছা এগুলো প্রত্যেকটা কিন্তু বসাতে হবে, পরপর লিখতে হবে। তাহলে নেক্সট লাইনে g1 সমান সমান 1/5 ইনটু g, এখানে কত ছিল g1 বাই g, এই gটা ওইদিকে মাল্টিপ্লাই হয়ে গেল, g1 ইজ ইকুয়াল টু 1/5 ইনটু g, তাহলে কি হলো অ্যাকচুয়ালি বেরোলো হচ্ছে কিন্তু চাঁদের যে অভিকর্ষ ত্বরণ, g1টা কি ধরেছিলাম চাঁদের অভিকর্ষ ত্বরণ, সেটা কি হলো পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ তার কত 1/5 অংশ। ওকে, তাহলে কত অংশ তুলনা হবে, লাস্টে যদি উত্তর লিখবে যখন তখন লিখতে হবে চাঁদের অভিকর্ষ ত্বরণ, আমি বলে দিচ্ছি লিখে নাও, চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ তার কত অংশ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ তো জি ধরেছিলাম, তার অভিকর্ষ ত্বরণের কত অংশ 1/5 অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো এটা তোমরা লিখে নাও। তো নেক্সট কোশ্চেন আমরা কি দেখছি, লেখা আছে ভূপৃষ্ঠের 3 কিলোমিটার ঊর্ধ্বে অভিকর্ষ ত্বরণ কত হবে, যেখানে দেয়া আছে পৃথিবীর ব্যাস 12,800 কিলোমিটার এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা একটা রেজাল্ট জানি, অর্থাৎ একটা সূত্র কি জানি, যে অভিকর্ষ ত্বরণে কিন্তু পরিবর্তন হয় উচ্চতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে। সেটা কি ফর্মুলা, যে উচ্চতা পরিবর্তনে ধরো h উচ্চতা, যদি উচ্চতা ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় যদি অভিকর্ষ ত্বরণের মান যদি আমি g ড্যাশ বা g1 ধরতে পারো তোমরা, আমরা g1 ধরে নিলাম, ঠিক আছে,
সেইটা যদি হয় মানে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যদি g1 হয়, সেক্ষেত্রে সেই g1 সমান সমান লেখা যায় হচ্ছে g ইন্টু 1 মাইনাস 2h বাই r। ঠিক আছে, তাহলে h উচ্চতায় g1 যদি অভিকর্ষ ত্বরণ ধরে নেওয়া, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে g1 সমান সমান g ইন্টু 1 মাইনাস 2h বাই r, যেখানে r হচ্ছে কি পৃথিবীর ব্যাস, বারবারই লিখছি, সরি ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাই তো। এবার এখান থেকে দেখো পৃথিবীর ব্যাস দেয়া আছে, কি দেয়া আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ সমান সমান কি ব্যাস বাই 2, অর্থাৎ 12800 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে এটা আসে 6400 কিলোমিটার। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আর কি বলেছে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, 3 কিলোমিটার উচ্চতা, তাহলে পৃথিবী থেকে 3 কিলোমিটার উচ্চতার কনসেপ্ট তোমরা যদি বুঝতে পারছো, আমি কি বললাম যে সবসময় এটা যদি পৃথিবী দেখো, এটাকে কনসিডার করে নিলাম পৃথিবী, তাহলে আমার কি বলেছে পৃথিবী থেকে কত উচ্চতা, 3 কিলোমিটার উচ্চতা, তাহলে এই উচ্চতাটা এইচ এর ভ্যালু কত হলো 3। ঠিক আছে, এই 3 কিলোমিটার উচ্চতায় আমরা কিন্তু অভিকর্ষ ত্বরণটা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, তাহলে এখানে এইচ এর ভ্যালু কত দেয়া আছে, এইচ এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, এবার এখানে আর কি দেয়া আছে, আর দেয়া আছে ভূপৃষ্ঠের জি এর মান, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। তো ভূপৃষ্ঠের জি এর মান কত দেয়া আছে এখানে, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো চলো এবার সেই মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে জি এর মান 980, আর সাথে 1 মাইনাস 2h, আচ্ছা 2 ইন্টু h অর্থাৎ 2 ইন্টু 3 বাই আর এর ভ্যালু কত 6400। তো করো 980 দশমিক কত হবে 6400, এখানে কত হবে 6400 বিয়োগ 3 দুগুণে 6, তাহলে এটা বিয়োগ করলে কত আসে, বিয়োগ করলে আসবে হচ্ছে 6394। তাহলে 980 গুণ 6394 ভাগ 6400। এবার এটা একটা জিরো ক্যান্সেল হয়ে গেল। তো এটার এবার ক্যালকুলেশন করতে হবে, তোমরা কাটাকুটি করো, যে ধরো এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে 32 দুগুণে 64 অর্থাৎ 300 করি, এটা 2 দিয়ে কাটলে 49, এটাকে আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 160, এটাকে 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 কে 2, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, তাহলে এই টোটাল কিন্তু বেরোলো। ঠিক আছে, এবার উপরে এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে সুবিধার জন্য, কত আছে 31797, এর সাথে 49 মাল্টিপ্লাই করো 9 দিয়ে, 7 9 63, 3 হাতে 6, 9 9 81, আর 6 87 7 হাতে 8, 9 কে 9, আর 8 17 7 হাতে 1, 3 9 27, আর একে 28 হলো। এবার 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 7 28 এর 8 2, 4 9 36 7 দিয়ে 38 এর 8 3, 4 একে 4 3 7, আর 4 3 4 12, কত আসলো 3, 8 7 15 5 হাতে 1, 8 একে 9, 9 7 16 6 হাতে 1, 3 একে 4, 4 8 12 2 হাতে 1, 1 একে 2 হাতে 1, সরি হাতে 1, 2 একে 3, 3 হাতে 5, তাহলে এই কিন্তু উপরের ভ্যালুটা আসলো, কত আসলো 1, এখানে লিখছি 15263 বাই 160। এই যে এইটুকু ভ্যালু দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে শেষ অবধি যখন কাটাকুটি হলো না, তার মানে কিন্তু এটা কিন্তু একটা ফ্র্যাকশনাল ভ্যালু, অর্থাৎ তোমার কি বলে যে ভগ্নাংশ আকারে কিন্তু আসবে। ঠিক আছে, তো এবার আমাদের এটাকে ভাগ করতে হবে। তো আমাদের আশা করি গুণটা ঠিকই আছে, গুণটা চলো দেখে নিই। তো এখানে গুণ যদি করা হয় তাহলে কত হবে 7 9 63, 3 হাতে 6, 9 81 6 87, হাতে 8, 9 কে 9, আর 8 17 7 হাতে 1, 3 9 17 28, ঠিক আছে, আর 4 9 4 7 28 হাতে 2, 4 9 36 আর 2 38 8 হাতে 3, 4 একে 4 আর 3, 4 একে 4 আর 3 7, মাই মিস্টেক, এখানে একটু মিস হয়ে গেছে, আর 3 4 12। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে কত হবে যে 8 7 15 5 হাতে 1, 6 8 একে 9, 9 7 16 6 হাতে 1, 7 একে 8, 8 16 6 হাতে 1, 2 একে 3, ঠিক আছে, হাতে সরি হাতে 2 একে 3, 3 হাতে 5, তার মানে এখানে আসলো 156। হ্যাঁ, তো এই 156 এর সাথে
160কে ডিভাইড করতে হবে, তো 156653, এটাকে তুমি ভাগ করো 160 দিয়ে। তো তোমরা ভাগ করে এটা দেখো আলটিমেট এর অ্যান্সার কত আসবে সেটা আমি লিখে দিচ্ছি। এর ভাগ করলে আসবে হচ্ছে 979.08। ঠিক আছে, এটাই কিন্তু বেরোলো অভিকর্ষ ত্বরণ। এবং অভিকর্ষ ত্বরণের ইউনিট কত দেওয়া আছে, অর্থাৎ একক কত দেওয়া আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে ক্যালকুলেশনগুলো তোমাদের ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দেবে না, তো সেই ক্ষেত্রে তোমরা যতটা সম্ভব পারবে ক্যালকুলেশনগুলো প্র্যাকটিস করার। ঠিক আছে, তো আজকে এর পরবর্তী যদি অঙ্ক করা হয় তাহলে পার্টটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তো আজকে এই অবধি থাকলো। নেক্সট পার্টে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, যেখানে আমরা এই চ্যাপ্টারে বাকি যে ফর্মুলা সেগুলোর অ্যাপ্লিকেশনও দেখতে পাবো। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই কোয়েশ্চেন মানে প্র্যাকটিসের কোয়েশ্চেন সংক্রান্ত, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আমি সেইটার সমাধান করার চেষ্টা করব, অবশ্যই করেও দেবো। আজকে অবধি থাকলো, থ্যাংক ইউ।